হ্যালো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে। তো আমাদের পর্যায় সারণীর যে সিরিজ আরম্ভ হয়েছে, আমরা এর আগের দিন মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। প্রথম ধর্মটা আমরা করেছি #1 পারমাণবিক ব্যাসার্ধ। তো আজকে আমরা শুরু করব আয়নিক ব্যাসার্ধ। তো তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, শেষ পর্যন্ত দেখো। এখান থেকে বোর্ডের কোশ্চেন 2-3টে প্রায়ই আসে, প্রায় প্রত্যেক বছরই আসে। তো আমার মনে হয় এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখলে একটা কোশ্চেন তোমাদের মিস হবে না, এটা আমি শিওর। তো দেখতে থাকো আয়নীয় ব্যাসার্ধ। আমার নাম রাজা, তোমাদের কেমিস্ট্রি টিচার। আমার চ্যানেলের নাম আন্ডারসল্ট। দেখো, আয়নীয় ব্যাসার্ধ আমরা ডিটেলসে স্টাডি করব। প্রথমে হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ কি, এটা একটু আমরা জানি। আয়নীয় ব্যাসার্ধ মানে হচ্ছে কোনো আয়নিক যৌগের মধ্যে যে কোনো আয়ন, হতে পারে সেটা ক্যাটায়ন, হতে পারে সেটা অ্যানায়ন। আয়নীয় যৌগের মধ্যে কোনো আয়নের নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটার প্রভাব যতদূর পর্যন্ত বিস্তৃত থাকে, সেইটা হচ্ছে ওই আয়নের ব্যাসার্ধ। তো আমরা একটু সিম্পলভাবে বুঝি। দেখো, এটা একটা মৌলের নিউক্লিয়াস, ব্যাসার্ধ কক্ষপথ, এই হচ্ছে কক্ষপথ, এই হচ্ছে কক্ষপথ। এখানে ইলেকট্রন আছে 2টো, এখানে ইলেকট্রন আছে ধরো 8টা, 4, 5, 6, 7, 8। এখানে আমি ধরলাম একটা বা একাধিকও থাকতে পারে মৌল অনুযায়ী। তাহলে এখানে যদি এটা আয়ন হয়, হতে পারে এটা পজিটিভ আয়ন বা ক্যাটায়ন, হতে পারে এটা নেগেটিভ আয়ন। সাপোজ এটা একটা আয়ন। তো এই আয়নের ক্ষেত্রে মৌলের নিউক্লিয়াস থেকে সব থেকে বাইরের ইলেকট্রন কক্ষের যে দূরত্ব, দ্যাট ইজ আর, মানে হচ্ছে ওই আয়নের আয়নিক রেডিয়াস বা আয়নীয় ব্যাসার্ধ। তো এবার আয়নীয় ব্যাসার্ধ জিনিসটা কি আমরা বুঝলাম। তাহলে কি, এক কথাই হচ্ছে যে কোনো আয়নের নিউক্লিয়াস থেকে তার বাইরের ইলেকট্রন কক্ষের যে দূরত্ব, সেটা হচ্ছে ওই আয়নের আয়নীয় ব্যাসার্ধ। এবার আমরা দেখো, আয়নীয় ব্যাসার্ধ যখন হচ্ছে, তো আমরা আয়ন কি, আমরা আয়ন দেখছি, জানি দু রকমের। একটা হচ্ছে ক্যাটায়ন, লেখা দেখা যাচ্ছে তো, আর একটা হচ্ছে অ্যানায়ন। এই দু ধরনের আয়ন আছে। তাহলে দু ধরনের যখন আয়ন আছে, আয়নীয় ব্যাসার্ধ দু ধরনের আছে। ক্যাটায়নের যে আয়নীয় ব্যাসার্ধ, তাকে আমরা বলছি ক্যাটায়নিক ব্যাসার্ধ, আর অ্যানায়নের যে ব্যাসার্ধ, তাকে আমরা বলছি অ্যানায়নিক ব্যাসার্ধ। এবার দেখো, আমরা একটা একটা করে ডিসকাস করি। প্রথম হচ্ছে ক্যাটায়ন থেকে ক্যাটায়নিক ব্যাসার্ধ। দেখো, প্রথমে আমি তোমাকে একটা কথা বলছি তোমাদের। দেখো, এটা হচ্ছে একটা মৌলের, আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ সোডিয়াম। এটা নিউট্রাল একটা সোডিয়াম মৌলের পরমাণু। এটা কিন্তু পরমাণু, কোনো আয়ন না, সোডিয়াম মৌলের পরমাণু। তো এখান থেকে যখন একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তখন সে কি হচ্ছে, ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন উৎপন্ন হওয়ার পদ্ধতি কি, কোনো নিউট্রাল বা নিস্তড়িত পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করলে সেই পরমাণুটা ক্যাটায়নে পরিণত হয়। সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে, তাই সোডিয়ামটা ক্যাটায়ন, ইউনিক্যাটায়ন বা একক পজিটিভ চার্জযুক্ত ক্যাটায়ন। এবার দেখো, সোডিয়ামের এটা হয়ে গেল ক্যাটায়ন। তাহলে এবার দেখো, এই সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, 11। তার মানেটা কি, তার মানে হচ্ছে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত নিউক্লিয়াসের মধ্যে, 11।
সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, সেটাও 11। এবার যখন সোডিয়াম থেকে সোডিয়াম ক্যাটায়ন হয়েছে তখন কি হয়েছে, বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে সোডিয়াম ক্যাটায়নের মধ্যে প্রোটন সংখ্যা কত, সেম 11 নিউক্লিয়াসের মধ্যে আছে। ইলেকট্রন সংখ্যা কত, একটা বেরিয়ে গেছে 10। তাহলে এবার তোমরা দেখো যে যখন সোডিয়াম পরমাণু ছিল তখন সোডিয়ামের নিউক্লিয়াসে ছিল কটা, 11টা প্রোটন। যদি আমার এই ইলেকট্রন বিন্যাস লিখি আমি কেমন লিখব, 2 8 1, এই তো। আর যদি ক্যাটায়ন হয়ে যাবে যখন, তখন একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তখন কী হবে 2 আর 8, বাইরে ইলেকট্রন নেই। তাহলে দেখো যে সোডিয়াম যখন পরমাণু ছিল তখন ও নিউক্লিয়াসের 11টা ইলেকট্রন দিয়ে বাইরের নিউক্লিয়াসের 11টা প্রোটন দিয়ে বাইরের 11টা ইলেকট্রনকে আকর্ষণ করছিল। যখন ক্যাটায়ন হলো তখন ওই নিউক্লিয়াসের সেম 11টা প্রোটন বাইরের 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছে। তাহলে ইলেকট্রন প্রতি আকর্ষণ বল ক্যাটায়নের ক্ষেত্রে বেশি পড়বে, কারণ 11টা প্রোটন দুটো ক্ষেত্রেই সমান। এই সেম প্রোটন দিয়ে এ আকর্ষণ করছে 11টা ইলেকট্রনকে, এ আকর্ষণ করছে 10টা ইলেকট্রনকে। তাহলে ইলেকট্রন প্রতি আকর্ষণ বল পরমাণুর থেকে ক্যাটায়নের বেশি হবে। তাহলে যদি আকর্ষণ বল ইলেকট্রনের প্রতি বেশি হয় কেন্দ্রের বা কেন্দ্রকের, তাহলে কি হবে, রেডিয়াসটা বা তার বাইরের সেলটা একটু কাছে এসে যাবে, বুঝতে পারছো? তার কাছে এসে গেলে কি হবে, ব্যাসার্ধটা কমে যাবে। তুমি দেখো তাহলে কি হলো, সোডিয়ামের পরমাণুর ব্যাসার্ধ যদি একটু এটা হয় তাহলে সোডিয়াম ক্যাটায়নের ব্যাসার্ধ কি হবে, একটু ছোট হবে। কেননা এখানে 11টা ইলেকট্রন টানছে, প্রোটন টানছে 10টা ইলেকট্রনকে, এখানে 11টা প্রোটন টানছে 11টা ইলেকট্রনকে, তাহলে এর ব্যাসার্ধ ছোট হবে। দেখো এটা হচ্ছে প্রথম কারণ ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হওয়ার। তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো মৌলের ক্ষেত্রে তার পরমাণুর ব্যাসার্ধ ওই মৌলের ক্যাটায়নের ব্যাসার্ধ, যখন ক্যাটায়ন হবে তো ব্যাসার্ধটা কী হবে, কমে যাবে। তুমি একটা এক্সাম্পল দেখো, আরেকটা একটুখানি এক্সাম্পল বলে দিই ছোট্ট করে, এটাও তোমরা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ধরো ম্যাগনেসিয়াম, এ কী করছে, দুটো ইলেকট্রন মাইনাস করে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে কী হচ্ছে, Mg+2 হয়ে যাচ্ছে। তাহলে এই যখন কী ছিল, ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12, তাহলে প্রোটন সংখ্যা কত, 12, ইলেকট্রন সংখ্যা কত, 12। ম্যাগনেসিয়াম যখন ক্যাটায়ন হলো দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে, প্রোটন সংখ্যা রইল সেম 12, ইলেকট্রন সংখ্যা হয়ে গেল দুটো ছেড়ে দিয়ে 10। তাহলে ম্যাগনেসিয়াম পরমাণু অবস্থায় তার নিউক্লিয়াসের 12টা প্রোটন দিয়ে বাইরের 12টা ইলেকট্রনকে আকর্ষণ করছিল। যখন ম্যাগনেসিয়াম ক্যাটায়ন হলো তখন নিউক্লিয়াসের 12টা প্রোটন দিয়ে সে বাইরের 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছে এখন। তাহলে প্রতি ইলেকট্রন আকর্ষণ বল ক্যাটায়নের ক্ষেত্রে বেশি হবে। তার জন্য কি হবে, ক্যাটায়নের বাইরের সেলটা একটু ভেতর দিকে চলে আসবে। তাহলে কি হবে, ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয়ে যাবে। এটা সব ক্যাটায়নের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে আমি একটা এখান থেকে সেফলি মন্তব্য করতে পারি কি, যে কোনো মৌলের ক্যাটায়নের ব্যাসার্ধ তার পরমাণুর ব্যাসার্ধের থেকে ছোট। বেশ, এই হলো আমার ক্যাটায়নিক রেডিয়াস। আরেকটা কথা বলি এবার, এই যে ছোট হওয়ার কারণ আরেকটা আছে, সেটা দেখো। সোডিয়াম, তো আমি যদি সোডিয়ামের নিউক্লিয়াসটা আঁকি, ধরো এটা আমি সোডিয়ামের নিউক্লিয়াসটা আঁকলাম, সোডিয়াম আমি এই বাইরের সেল 1টা 2টো 3টে, তাহলে এখানে আছে সোডিয়ামের 2টো, এখানে আছে 8টা 2 3 4 5 6 7 8, আর বাইরে আছে 1টা 2 8 1 হয়ে গেল। এটা সোডিয়াম পরমাণু হলো। এবার দেখো এই যখন একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তখন কি হচ্ছে বলো তো, সোডিয়ামের নিউক্লিয়াস দেখো এখানে 2টো ছিল, 1 2 3 4 5 6 7 8টা ছিল, এখানে একটা ছিল, যেই ছেড়ে দিয়েছে এই ইলেকট্রনটা বেরিয়ে গেছে। এই ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার মানে হচ্ছে এই সেলটার কোনো মূল্য নেই, এই সেলে আর কোনো ইলেকট্রন নেই। তার মানে কি, এখন সোডিয়ামের বাইরের সেল হয়ে গেল কোনটা, তার ভিতরের সেলটা বাইরে হয়ে গেল। তাহলে তার ব্যাসার্ধ অটোমেটিক ছোট হয়ে যাবে। এটা সাধারণভাবে সব ক্যাটায়নের ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি যখন ম্যাগনেসিয়াম দেখবে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখবে কটা, 12টা। এটা সোডিয়াম না করে ম্যাগনেসিয়াম করছি দেখো। তাহলে এর ক্ষেত্রে কি হবে, ম্যাগনেসিয়ামের 12টা মানে হচ্ছে কত, ম্যাগনেসিয়াম 12টা, তার মানে এর 2 8 2, তাহলে 2 8 2। আর ম্যাগনেসিয়াম 2টো ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে মানে কি বাইরে 2টোই বেরিয়ে গেছে, তাহলে বাইরের সেলটা থাকছে না। তাহলে তাহলে এখন তার বাইরের সেল হলো কোনটা, ভেতরেরটা বাইরের সেল হয়ে গেল, তার সাইজটা ছোট হয়ে গেল।
ওই জন্য সাধারণত সমস্ত ক্যাটায়নের আয়নিক ব্যাসার্ধ তার পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ থেকে ছোট হয়। এটা গেল একটা সাইড। আর একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো এই দুটো কারণে ছোট হয়। এবার ধরো একই মৌলের পরমাণুর ভিন্ন ক্যাটায়ন, সাপোজ আয়রন, Fe+2 হতে পারে, Fe+3, দুটোই কিন্তু আয়রন পরমাণু। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে আয়রনে কিন্তু 26, পরমাণু ক্রমাঙ্ক 26। তাহলে এখানে কি ছিল? নিউক্লিয়াস। এর বাইরের সেলে ইলেকট্রন, শুধু এফির ক্ষেত্রে বাইরের সেলে ইলেকট্রনে ছিল 26। এখানে লিখে দিই আমি, প্রোটন সমান 26, ইলেকট্রন সমান 26। বেশ। আর দেখো Fe+2 যখন হয়েছে তখন এর কি হয়েছে? প্রোটন সমান 26, সেম। ইলেকট্রন হয়ে গেছে কটা? দুটো বেরিয়ে গেছে 26 থেকে, দ্যাট ইজ 24। দেখো Fe+3 ক্ষেত্রে প্রোটন সমান 26, সেম নিউক্লিয়াসের মধ্যে। ইলেকট্রন সমান কটা? তিনটে বেরিয়ে গেছে, তাহলে কটা হচ্ছে? 23। তাহলে দেখো Fe+2 এর ক্ষেত্রে আমি শুধু ক্যাটায়ন তুলনা করছি, আমি তো আর পরমাণু বলছি না। পরমাণুটা আমরা জেনে গেছি, যে কোনো ক্যাটায়নের ক্ষেত্রে সাইজ ছোট তার পরমাণুর থেকে, এটা আমি আর কনসিডার করছি না। তাহলে আমি চলে যাচ্ছি শুধু ক্যাটায়ন, একই মৌলের ভিন্ন ক্যাটায়ন। দেখো যখন Fe+2 হয়েছে তখন 26টা প্রোটন আকর্ষণ করছিল বাইরের 24টা ইলেকট্রনকে। যখন Fe+3 হয়েছে তখন সে পরমাণুর নিউক্লিয়াসের 26টা প্রোটনই আকর্ষণ করছে কটা? 23টা ইলেকট্রনকে। তাহলে ইলেকট্রন প্রতি আকর্ষণ বলটা এক্ষেত্রে বেশি হবে, কারণ এ আকর্ষণ করছে অপেক্ষাকৃত কম সংখ্যক ইলেকট্রনকে। তাহলে এর সাইজ ছোট হবে। Fe+2 এর সাইজ যদি এটা হয়, Fe+3 সাইজ হবে এইটা। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমি আরেকটা সেফলি মন্তব্য করতে পারি, সেটা কি? একই মৌলের পরমাণুর ভিন্ন ক্যাটায়নের ক্ষেত্রে যার ক্যাটায়নিক চার্জ বেশি তার সাইজ ছোট। তাহলে এখানে কী হবে? Fe+3 এর সাইজ লেস দ্যান Fe+2 হলো। তাহলে একই মৌলের পরমাণুর যদি একাধিক ক্যাটায়ন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? যে ক্যাটায়নের চার্জ বেশি, চার্জ মানে +2 +3, চার্জ বেশি, তার রেডিয়াস বা ব্যাসার্ধ ছোট। এই হলো ক্যাটায়নিক ব্যাসার্ধ। এবার চলে এসো অ্যানায়নিক ব্যাসার্ধ। অ্যানায়নিক ব্যাসার্ধ সম্পর্কে কি দেখবো? দেখো ঠিক ধারণাটা তুমি আমি একটা মৌল আঁকছি। দেখো ধরো আমি একটা মৌল আঁকছি, কি আঁকলাম? অক্সিজেন। আচ্ছা আগে ফ্লোরিনটা আঁকি। ফ্লোরিন কত? 9। 9 মানে কি? এখানে প্রোটন সংখ্যা কত হবে? 9। ইলেকট্রন সংখ্যা কত হবে? 9। এই ফ্লোরিন যখন অ্যানায়নে পরিণত হবে তখন সে কি করবে? একটা ইলেকট্রন গেইন করবে, করে কি হবে? F- হয়ে গেল অ্যানায়ন। তাহলে এটা পরমাণু, এটা অ্যানায়ন। তাহলে এই অ্যানায়নের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত হবে? সেম 9। ইলেকট্রন সংখ্যা কত হবে? একটা বেড়ে গেছে 10। তাহলে দেখো যে অ্যানায়নের ক্ষেত্রে যে যখন শুধু পরমাণু ছিল তখন সমসংখ্যক প্রোটন আকর্ষণ করছিল সমসংখ্যক ইলেকট্রনকে, আর যখন অ্যানায়ন হয়ে গেল তখন ওই একই সংখ্যক প্রোটন আকর্ষণ করছে অপেক্ষাকৃত বেশি সংখ্যক ইলেকট্রনকে। তাহলে ইলেকট্রন প্রতি আকর্ষণ বল অ্যানায়নের ক্ষেত্রে কমে যাবে, কারণ এই অপেক্ষাকৃত বেশি সংখ্যক ইলেকট্রনকে আকর্ষণ করছে। তাহলে এর পার ইলেকট্রন আকর্ষণ বলটা কমে যাবে। যদি আকর্ষণ বল প্রতি ইলেকট্রনে কমে যায় তাহলে পরমাণুর কক্ষগুলো একটু কেন্দ্র থেকে দূরে সরে যাবে, তাহলে ব্যাসার্ধটা কী হবে? অ্যানায়নের বেড়ে যাবে। তাহলে F- এর ব্যাসার্ধ বেশি হবে এফ থেকে। এটা তুমি যে কোনো ধরো, তুমি আর একটা এক্সাম্পল নাও। ধরো আচ্ছা আমি অক্সিজেন ধরলাম। অক্সিজেনের কত বলো? 8। 8 মানে কি হলো? প্রোটন সংখ্যা 8, ইলেকট্রন সংখ্যা সেটাও 8। অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করলো, করে কি হলো? O-2 হলো।
তাহলে O-2 এ প্রোটন সংখ্যা হিসেব করো, সেম। ইলেকট্রন সংখ্যা হিসেব করো, দুটো নিয়েছে সে 10। তাহলে অক্সিজেন কি হলো, যখন পরমাণু অবস্থায় ছিল তখন 8টা প্রোটন আকর্ষণ করছিল 8টা বাইরের ইলেকট্রনকে, যখন অ্যানায়ন হলো তখন কি হচ্ছে, ওই 8টা প্রোটন আকর্ষণ করছে 10টা ইলেকট্রনকে। তাহলে ইলেকট্রন প্রতি আকর্ষণ বল এটা কমে যাবে। তাহলে কমে গেলে কি হবে, O-2 এর সেলগুলো নিউক্লিয়াস থেকে একটু দূরে চলে যাবে। তাহলে ব্যাসার্ধ কি হবে, O-2 এর বেড়ে যাবে। কার থেকে, পরমাণুর থেকে। তাহলে এ থেকেও আমরা একটা মন্তব্য করতে পারি কি, সেটা যে কোনো অ্যানায়নের ক্ষেত্রে তার পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে ওর পরমাণুর থেকে। ঠিক আছে, এবার তাহলে চলে এলাম অ্যানায়ন ব্যাসার্ধ। এবার তুমি একটুখানি এক্সাম্পল দেখো। আচ্ছা, এবার আমরা ক্যাটায়ন ব্যাসার্ধ, অ্যানায়ন ব্যাসার্ধ আমরা দুটো বুঝে নিলাম। তাহলে এখান থেকে অনেক প্রশ্ন পড়ে। এখান থেকে প্রশ্ন পড়তে পারে যে কোনো মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বা যে কোনো মৌলের ক্যাটায়নের পারমাণবিক ব্যাসার্ধ তার ক্যাটায়নের ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ তার পারমাণবিক ব্যাসার্ধ থেকে কম হয় কেন? বা যে কোনো মৌলের অ্যানায়নিক ব্যাসার্ধ ওর পারমাণবিক ব্যাসার্ধ থেকে বড় হয় কেন? এই ব্যাখ্যা তুমি এখানে আরেকটা আমি ব্যাখ্যা দেব। সেটা কি, অ্যানায়নিক ব্যাসার্ধ কি বললাম, বড় হলো। কেন বড় হলো বললাম, অপেক্ষাকৃত বেশি ইলেকট্রনকে তাকে কেন্দ্রকে টানতে হচ্ছে, কেন, ইলেকট্রন যোগ হচ্ছে। এছাড়াও আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ধরো আমি ফ্লোরিনটাই ধরলাম, 2 আর 7টা, 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে এই যখন একটা ইলেকট্রন গ্রহণ করলো বাইরে থেকে দিয়ে F- হলো, তাহলে একটা ইলেকট্রনকে এখানে এক্সট্রা জায়গা দিতে হলো তাকে। যেই জায়গায় দিতে হলো, তাহলে ইলেকট্রন কি, সব নেগেটিভ চার্জ। তাহলে যখন একই সেলে ইলেকট্রনগুলো ঢুকে গেল, একটা বেশি ইলেকট্রন ঢুকে গেল, তখন নেগেটিভ চার্জকে বিকর্ষণ শুরু হলো। বিকর্ষণ হওয়ার ফলেও কি হবে, এই সেলটায় কিছুটা এক্সপানশন হয়ে আগিয়ে আসবে। তার জন্যও কিন্তু অ্যানায়নিক ব্যাসার্ধটা বেশি হয়। ক্যাটায়নিক ব্যাসার্ধ বাড়ার কারণ ওই দুটো হলো, একটা হচ্ছে তোমার কি, ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে, আকর্ষণ বেড়ে যাচ্ছে, আর কি হচ্ছে, একটা পুরো সেলটাই আউট হয়ে যাচ্ছে, যার জন্য ছোট হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রেও কারণ দুটো হলো, কি হচ্ছে, যে ইলেকট্রন প্রবেশ করার ফলে অপেক্ষাকৃত অ্যানায়নের বেশি সংখ্যক ইলেকট্রনকে আকর্ষণ করতে হচ্ছিল, তার ফলে ইলেকট্রন প্রতি আকর্ষণ বল কমে যাচ্ছিল বলে একটা বেড়ে যাচ্ছিল। আর একটা কি হলো, ইলেকট্রন বাইরের সেলে ঢোকার জন্য ইলেকট্রন বিকর্ষণ বল বেড়ে যাওয়ার জন্য সেলটা এক্সপানশন বা বেশি বড় হয়ে গিয়ে ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে। এই হলো ক্যাটায়নিক এবং অ্যানায়নিক ব্যাসার্ধ। আর একটা টার্ম আমি তোমাদের বলতে চাই, সেটা ভেরি ইম্পর্টেন্ট, সেখান থেকে কোশ্চেন প্রায়ই আসে, সেটা একটু জেনে নাও। সেটা হচ্ছে, ধরো এক্সাম্পল আমি একটা লিখি, Na+, Mg+2, Al+3। আচ্ছা, এইগুলোর ব্যাপারগুলো কি দেখো, আমি ভাগ করে নিচ্ছি। দেখো, যদি বলে এদের আয়নিক ব্যাসার্ধের বা ক্যাটায়নিক ব্যাসার্ধের তুলনা করো, সেই তুলনাটা আমরা কিভাবে করব? দেখো, সোডিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক 11, এর 12, এর 13। তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক 11 মানে সোডিয়াম প্লাস যখন হবে প্রোটন সংখ্যা 11টাই থাকবে, ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 10টা, কমে গেল একটা। এর প্রোটন সংখ্যা 12ই থাকবে, এর ইলেকট্রন সংখ্যা 2টো কমে যাবে, 10টাই হবে। এর প্রোটন সংখ্যা 13টাই থাকবে, এর ইলেকট্রন সংখ্যা 3টে কমে যাবে, দিয়ে 10টা হবে। দেখো, প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম, ঠিক? তাহলে এই ধরনের ক্যাটায়নগুলোকে বা আয়নগুলোকে আমরা কি বলবো? এগুলো হচ্ছে সম ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন। এটা অ্যানায়নও হতে পারে, আমি সেটা দেখাবো। ক্যাটায়ন এগুলোকে বলা হয় ইংরাজিতে আইসো ইলেকট্রনিক সিস্টেম। প্রত্যেকটা দেখো সেম ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে আমাকে যখন কম্পেয়ার করতে হবে আয়নিক ব্যাসার্ধ, তাহলে আমরা কি বাইরে ইলেকট্রনটা দেখবো না, সবাইকার 10টা। তাহলে এবার কি, এবার এই 10টা বাইরের প্রত্যেকের 10টা ইলেকট্রনকে
কে কটা প্রোটন দিয়ে আকর্ষণ করছে। দেখো সোডিয়াম এই 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছে 11টা প্রোটন দিয়ে প্লাস চার্জ দিয়ে। তাহলে এ কিন্তু ওই 10টা ইলেকট্রন মাইনাস চার্জকে আকর্ষণ করছে 12টা প্লাস চার্জ দিয়ে। আর হোয়ারএজ অ্যালুমিনিয়াম ওই সেম 10টা ইলেকট্রন বা নেগেটিভ চার্জকে আকর্ষণ করছে 13টা প্লাস চার্জ দিয়ে বা প্রোটন দিয়ে। তাহলে আকর্ষণ বল কার ক্ষেত্রে সব থেকে বেশি হবে? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আকর্ষণ বল যদি বেশি হয় তাহলে ব্যাসার্ধ সব থেকে ছোটো কার হবে? অ্যালুমিনিয়ামের। তাহলে আমরা রেডিয়াস তুলনা করব কি, যা তাহলে আমরা রেডিয়াসটা কীভাবে তুলনা করব? এটা হবে রেডিয়াস অফ এল প্লাস 3 অবশ্যই লেস দেন রেডিয়াস অফ mg প্লাস 2 লেস দেন রেডিয়াস অফ na প্লাস। ক্লিয়ার? দেখো আবার যদি আমি তোমাকে এরকম এক্সাম্পল দিই, ধরো n3 মাইনাস O2 মাইনাস F মাইনাস, এটাও কিন্তু আয়নিক ব্যাসার্ধে তুলনা করছি। এক্ষেত্রে অ্যানায়নগুলোকে দিলাম। দেখো এর 7, এর 8 পরমাণু ক্রমাঙ্ক এর 9, তাহলে এর প্রোটন সংখ্যা 7টা, ইলেকট্রন সংখ্যা 3টে গেইন করেছে, দ্যাট ইজ 10। এর প্রোটন সংখ্যা 8টা, ইলেকট্রন সংখ্যা 2টো গেইন করেছে 10। এর প্রোটন সংখ্যা 9টা, ইলেকট্রন সংখ্যা গেইন করেছে 1টা, 10। তাহলে এটাও কিন্তু আমার কি আইসো ইলেকট্রনিক সিস্টেম। তাহলে আইসো ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে তাহলে বাইরের প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সমান, আমার কোনো সমস্যা নেই। তাহলে এবার যার আকর্ষণ বল বেশি তার ব্যাসার্ধ ছোট। দেখি এই প্রত্যেকের 10টা ইলেকট্রনকে কে কটা প্রোটন দিয়ে আকর্ষণ করছে। নাইট্রোজেন আকর্ষণ করছে 7টা প্রোটন দিয়ে, এ আকর্ষণ করছে 8টা প্রোটন দিয়ে, ফ্লোরিন আকর্ষণ করছে 9টা প্রোটন দিয়ে। তাহলে আকর্ষণ বল কার সব থেকে বেশি? ফ্লোরিনের সব থেকে বেশি। কারণ ফ্লোরিনের আকর্ষণ বেশি হলে কী হবে? ফ্লোরিনের ব্যাসার্ধ সব থেকে ছোট হবে। তাহলে কী হবে? রেডিয়াস অফ ফ্লোরিন মাইনাস লেস দেন রেডিয়াস অফ অক্সিজেন 2 মাইনাস লেস দেন রেডিয়াস অফ নাইট্রোজেন 3 মাইনাস। ক্লিয়ার? তাহলে এটা হলো অ্যানায়নিক ব্যাসার্ধের তুলনা। এবার ধরো তোমাকে ক্যাটায়ন অ্যানায়ন কিছু বললো না, সব মিশিয়ে দিল, তাতেও কোনো অসুবিধা নেই। আমি যদি দেখবো অনলি প্রোটন, কিন্তু সিস্টেমটা অবশ্যই কিন্তু আইসো ইলেকট্রনিক হবে। যেমন ধরো এই সব কটাকে আমি মিশিয়ে দিলাম, Mg+2 দিলাম, Al+3 দিলাম, ধরো সোডিয়ামটাও দিয়ে দিলাম, ধরো নাইট্রোজেন -3 দিয়ে দিলাম, ধরো অক্সিজেন -2ও দিয়ে দিলাম, F-2ও দিয়ে দিলাম, একটা নিষ্ক্রিয় গ্যাস নিয়নও দিয়ে দিলাম। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে তুমি দেখো Mg+2 ইলেকট্রন সংখ্যা লিখছি আমি। দেখো এই ইলেকট্রন সংখ্যা কটা আছে? 12 থেকে Mg+2 12 থেকে দূরে গেলে 10টা। এই ইলেকট্রন সংখ্যাটা আছে, এটা 12 ক্রমাঙ্ক, এটা 13 ক্রমাঙ্ক, সোডিয়ামের 11 ক্রমাঙ্ক, নাইট্রোজেনের 7 ক্রমাঙ্ক, অক্সিজেনের 8 ক্রমাঙ্ক, ফ্লোরিনের 9 ক্রমাঙ্ক, এর 10 ক্রমাঙ্ক। তাহলে চলে আসো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা 13 - 3 10, সোডিয়ামের 11 - 1 10, নাইট্রোজেনের ইলেকট্রন 7 + 3 3টে যোগ হয়েছে 10। দেখো এর 8 + 2 10, এর 9+, এটা কি করলাম F মাইনাস 9 মাইনাস এর ইলেকট্রন কত? F 9 - 9 + 1 10, আর এটা হচ্ছে নিয়ন নিষ্ক্রিয় গ্যাস, এ তো নিজেই 10। প্রোটন সংখ্যা চলে এসো, এর প্রোটন সংখ্যা 12, এর প্রোটন সংখ্যা 13, এর প্রোটন সংখ্যা 11, এর প্রোটন সংখ্যা 7, এর প্রোটন সংখ্যা 8, এর প্রোটন সংখ্যা 9, এর প্রোটন সংখ্যা 10। বলো এবার সবাই কিন্তু দেখো ইলেকট্রন সংখ্যা 10, প্রত্যেকেই আইসো ইলেকট্রনিক সিস্টেম। তাহলে এবার দেখো যার প্রোটন বেশি তার আকর্ষণ বেশি, তার সাইজ ছোট, ব্যাসার্ধ ছোট। চলে এসো কে কটা দিয়ে টানছে? এ 12 13 11 7 8 9 10। তাহলে সব থেকে বেশি প্রোটন দিয়ে টানছে ম্যাগনেসিয়াম, তাহলে এর রেডিয়াস সব থেকে ছোট। অ্যালুমিনিয়াম আছে 13টা দিয়ে টানছে, তাহলে Al+3 সব থেকে ছোট। তারপরে টানছে কে? 12 ম্যাগনেসিয়াম, তার সাইজ একটু বড় হবে। তারপরে টানছে কে 12-র পরে 11 সোডিয়াম, এর সাইজ একটু বড় হবে। তারপরে টানছে কে 10 নিয়ন,
তারপর টানছে কে 9 ফ্লোরিন মাইনাস, তারপর টানছে কে 8 অক্সিজেন 2 মাইনাস, তারপর টানছে কে N3 মাইনাস, 7টা দিয়ে। তাহলে এদের রেডিয়াসের ক্রমটা হবে এইটা। ক্লিয়ার? তাহলে আমাকে পরীক্ষায় কিন্তু বারবার দেয় আইসো ইলেকট্রনিক সিস্টেমের রেডিয়াসের কম্প্যারিজনটা আমাদের পরীক্ষায় বারবার আসে। এবার আমি চলে যাব, একটুখানি বাকি রইল, সেটা হচ্ছে আমার পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কিভাবে চেঞ্জ হয় আয়নিক ব্যাসার্ধটা দেখে নাও। প্রথমে হচ্ছে দেখো যে পর্যায় বরাবর, পর্যায় বরাবরটা কি? আমি ফার্স্টে চলে যাচ্ছি এ, পর্যায় বরাবর ক্যাটায়নের ক্ষেত্রে, ক্যাটায়নের ক্ষেত্রে দেখো তুমি, আমি একটা ধরলাম সাপোজ ওই গ্রুপ পিওর 3টাই ধরলাম, পর্যায় 3, পর্যায় 3 কে আছে সোডিয়াম প্লাস, কে আছে Mg+2, কে আছে অ্যালুমিনিয়াম +3, হয়েছে? এই তিনটি হচ্ছে আমার মেটাল, তারপরে নন মেটাল পড়ে যাবে। আচ্ছা দেখো এদের মধ্যে কি আছে, এর 11, এর 12, এর 13, তাহলে আমি কি পর্যায় বরাবর এগোচ্ছি, এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, এটা চলে যাচ্ছে গ্রুপ 15-এ চলে যাচ্ছে। আচ্ছা অ্যালুমিনিয়াম 13, তাহলে কি হলো? এবার দেখো যে এদের ইলেকট্রন বিন্যাস কি হবে। আমি এদের ক্যাটায়নের রেডিয়াসে সাজাচ্ছি, তাহলে আমি দেখো এর ইলেকট্রন সংখ্যা কি হবে, দেখো সেম 10, সেম 10, সেম 10, প্রোটন সংখ্যা 11, প্রোটন সংখ্যা 12, প্রোটন সংখ্যা 13, তাহলে কি হবে 13টা আইসো ইলেকট্রনিক সিস্টেম, প্রোটন সংখ্যা যার বেশি তার রেডিয়াস কম, তাহলে কি হবে অ্যালুমিনিয়ামের রেডিয়াস কী হবে সব থেকে কম, তাহলে সোডিয়ামের সব থেকে বেশি। তার মানে কি বললাম, বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নিক ব্যাসার্ধ কমে। এবার দেখো তুমি এবার গ্রুপ পর্যায় 2 ধরতে পারতে, পর্যায় 2 এর মধ্যে আমি দুটো ধরে নিলাম, কে আছে ধরো লিথিয়াম আর বেরিলিয়াম, লিথিয়াম প্লাস আর বেরিলিয়াম তুমি ধরো +2, তাহলে কত হবে, এর লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, তাহলে ক্রমাঙ্ক এর তাহলে প্রোটন সংখ্যা কত হবে 3টে, বেরিলিয়াম প্রোটন সংখ্যা কত হবে 4টে, এর কত হবে ইলেকট্রন 3টে থেকে একটা গেলে 2টো, এই ইলেকট্রন কত হবে 3টে থেকে 4টা থেকে 2টো গেলে 2টো, তাহলে এখানে কি ইলেকট্রন সংখ্যা সেই সমান, তাহলে যার প্রোটন সংখ্যা বেশি তার ব্যাসার্ধ ছোট, প্রোটন সংখ্যা কার বেশি, বেরিলিয়ামের বেশি, তাহলে বেরিলিয়ামের ব্যাসার্ধ কি হবে ছোট হবে, আর লিথিয়ামের কি হবে বড় হবে। তাহলে এটাও দেখো পর্যায় বরাবর 2 নম্বর পর্যায়ে বাম থেকে ডানে গেলাম, তাহলে পর্যায় কি হবে ক্রমশ কমছে। চলে এসো এবার অ্যানায়নের ক্ষেত্রে দেখি। অ্যানায়নের ক্ষেত্রে দেখো নাইট্রোজেন 3 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, আর এটা হচ্ছে ফ্লোরিন সিঙ্গেল মাইনাস, সিঙ্গেল মাইনাস। এই হচ্ছে আমি গেলাম, দেখো নাইট্রোজেন মানে কি 7, এর 8, এর 9, দেখো এবার 7 মানে কত 2, 5, 2, 6, 2, 7, তাহলে এটা কোন পর্যায়, পর্যায় হচ্ছে এটা সেকেন্ড পিরিয়ড, তাই তো সেকেন্ড পিরিয়ড। এবার সেকেন্ড পিরিয়ড আমি যাচ্ছি পর্যায় বরাবর যাচ্ছি, দেখো তাহলে এখানে এর প্রোটন সংখ্যা 7, ইলেকট্রন সংখ্যা 7 আর 3 10, এর প্রোটন সংখ্যা 8, ইলেকট্রন সংখ্যা 10, এর প্রোটন সংখ্যা 9, ইলেকট্রন সংখ্যা 10। তো সেম আইসো ইলেকট্রনিক সিস্টেম, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি আমরা, এটা কত 15, 16, 17 গ্রুপ, তাহলে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি সেকেন্ড পর্যায়ে, তাহলে কি হবে কার প্রোটন সংখ্যা বেশি, ফ্লোরিনের, কটা 9টা প্রোটন টানছে 10টাকে দিয়ে, তাহলে এর সব থেকে আকর্ষণ বলটা বেশি হবে, কারণ এ টানছে 8টা দিয়ে, এ টানছে 7টা দিয়ে, তাহলে ফ্লোরিনের কি হবে ব্যাসার্ধ সব থেকে ছোট হবে, আর
কার বেশি হবে? যার প্রোটন সংখ্যা কম, নাইট্রোজেনের আকর্ষণ কম, তাই ব্যাসার্ধ বড় হবে। তাহলে ব্যাসার্ধ যদি আমি তুলনা করি এই তাহলে এখানেও দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ ক্রমশ কমছে। বেশ, এবার হলো পর্যায় সারণীতে পর্যায় বরাবর গেলাম, ব্যাসার্ধ কিরাম চেঞ্জ হলো আমি দেখলাম। এবার চলে এসো শ্রেণী বরাবর। শ্রেণী বরাবর কী হবে দেখো, যত আমি উপর থেকে নিচে নামবো, তাই তো আমি একটা ধরলাম, ধরো সাপোজ গ্রুপ 1কেই নিলাম। কে আছে? লিথিয়াম। কে আছে? আমি মৌলগুলো আগে লিখি। সোডিয়াম। কে আছে? পটাশিয়াম। কে আছে? রুবিডিয়াম। কে আছে? সিজিয়াম। এবার দেখো, এবার গ্রুপ 1 এই হচ্ছে আমার আয়ন, এদের ব্যাসার্ধের তুলনা হবে। তাহলে এটা গ্রুপ 1-এর মধ্যে এর 3, 11, 19, এটা কত হবে বলো? 19, এটা যোগ হবে 19 আর 18 × 36, 37। এটা কত হবে? 37-এর সঙ্গে যোগ হবে তোমার 30, 40, 48, 49, 50, 51, 52, 53, 54, 55 যোগ হলো এইটা 18। এবার দেখো, তুমি যখন গ্রুপ 1, প্রথম কথা হচ্ছে গ্রুপ 1 মানে কি দেখো, এটা হচ্ছে সেকেন্ড পর্যায়, পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 4, পর্যায় 5, পর্যায় 6। তাহলে আমি গ্রুপ বরাবর নিচের দিকে নামছি। তাহলে লিথিয়ামের যত লিথিয়াম থেকে সিজিয়ামের দিকে যাচ্ছি, আমার কী হবে? একটা করে সেল অ্যাড হচ্ছে, কারণ লিথিয়াম পর্যায় 2 মানে 2টো সেল, সোডিয়ামের পর্যায় 3 মানে 3টে সেল, পর্যায় 4 মানে পটাশিয়ামের 4টে সেল, এর ক্ষেত্রে 5টা সেল, এর ক্ষেত্রে 6টা সেল। তাহলে কি হলো? আমার সেল ক্রমশ বেড়ে যাচ্ছে। সেল যত বেড়ে যাচ্ছে তাহলে আমার কি হবে? যদি তুমি ধরেও নাও লিথিয়ামের 3টে, তো এই 2 আর 1 3, এর ধরো সোডিয়াম মানে হচ্ছে তোমার 11, এখানে 2টো ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন, এখানে একটা, এরও ক্ষেত্রে সব বাইরে একটা। এবার তুমি যদি সব প্লাস ধরে নাও, তাহলে সবাইকার বাইরে সেলটা অফ করে দাও, তাহলে তাতেও দেখো এর কক্ষের সংখ্যা বেশি। তাহলে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে যেহেতু সেল আমার বাড়ছে এক এক করে, তাহলে নিউক্লিয়াস থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে, তাহলে আমার রেডিয়াসটা বা আয়নিক ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে। তাহলে আমি কি পেলাম? পর্যায় বরাবর, এটা পর্যায় গেলে কি হবে? ব্যাসার্ধ কমে। আর শ্রেণী বরাবর নামলে কি হবে? ব্যাসার্ধ, এটা শ্রেণী, ব্যাসার্ধ কি হবে? বাড়ে। দিস ইজ অল অ্যাবাউট আয়নীয় ব্যাসার্ধ। আয়নীয় ব্যাসার্ধ সম্পর্কে সবটা হয়ে গেল। এবার তোমরা আশা করি বুঝতে পেরেছ। এখান থেকে কোনো কোশ্চেন তোমাদের বাদ যাবে না। আমি ইচ্ছা আছে এগুলো সব হয়ে গেলে আমি একটা সেশন করব, যেখানে শুধু কোশ্চেন অ্যান্সার নিয়ে ভ্যারাইটিস আলোচনা করব। তাহলে তোমরা বাড়িতে পড়াশোনা করতে থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।